অন্যদিকে আবার গোপালগঞ্জে সেনাবাহিনীর হামলায় সরাসরি কপাল খুলে গেল শেখ হাসিনার। ট্রাম্পের বিশেষ সৈন্য নিয়ে আবার দেশে ঢুকতে চলেছে শেখ হাসিনা। আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। মহাবিপদে পড়তে চলেছে ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। বিস্তারিত জানতে দেখতে থাকুন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় এত বড় সহিংসতার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে 16 জুলাই ব্যাপক সংঘর্ষ প্রত্যক্ষ করে দেশের মানুষ। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী। পুলিশ ও সেনা সদস্যদের গুলি করার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আমরা সকালে দেখেছি যে টুকটাক গাড়ি ঘোড়া কিন্তু চলছিল, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু এখন কমে আসছে। খুবই অল্প সংখ্যক একটা দুইটা অটোরিকশা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা চালায় নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ। 5 আগস্টের পর এই প্রথম প্রকাশ্যে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ দলটি। ইনোসেন্ট আন্দোলনের উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী এবং বাংলাদেশের মানুষকে, বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্র সারা দেশে চলছিল এনসিপির মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি, কিন্তু হঠাৎ করেই গোপালগঞ্জের ক্ষেত্রে সেই কর্মসূচির ঘোষণা হয় মার্চ টু গোপালগঞ্জ হিসেবে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। নতুন করে আলোচনায় উঠে আসে গোপালগঞ্জের নাম। টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। শুনেন, মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। আপনারা জানেন গতকালকে রাজনৈতিক দল এনসিপি টুঙ্গিপাড়া যাওয়াকে কেন্দ্র করে সেখানে তুমুল সংঘর্ষ হয় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সেনাবাহিনী, পুলিশ সহ। সেখানে তুমুল একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে সে পরিস্থিতি মোকাবেলায় রীতিমতো সেখানে কারফিউ জারি করেছে সরকার। এদিকে এমন যখন পরিস্থিতি, তখন সারা দেশে শুরু হয়েছে তুলফার। এদিকে এনসিপি সারা দেশে রীতিমতো বিক্ষোভে ডাক দিয়েছে। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দর্শক, কি করতে চলেছে আর কি বা হচ্ছে সারা দেশে, সে বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি ভিডিওগুলো মাধ্যমে বাকি অংশগুলো বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা চালায় নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ। 5 আগস্টের পর এই প্রথম প্রকাশ্যে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ দলটি। আওয়ামী লীগের এমন আগ্রাসী মনোভাবে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জের ঘটনার পর আরো ভয়ঙ্কর রূপে ফিরতে পারে নিষিদ্ধ ঘোষিত দলটি। আবার অনেকে বলছেন আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপে ফেরার বার্তা হতে পারে গোপালগঞ্জ ইস্যু। এদিন গোপালগঞ্জে এনসিপির পথসভা ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ দলটি। ভাঙচুর করা হয় সরকারি স্থাপনাগুলো, কারা ফটকের গেট ও জানালা ভাঙচুর করা হয়। দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে পুরো জেলায় কারফিউ জারি করে প্রশাসন। এর আগে এনসিপির পথসভা ঠেকাতে বিভিন্ন সড়ক অবরোধ এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া সহ ইউএনওর গাড়ি ভাঙচুর করে নিষিদ্ধ দলটি নেতাকর্মীরা। Pick your card, tap and go. Universe say. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. এনসিপির পথসভায় এমন হামলার প্রতিবাদে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এবং গণ অভ্যুত্থানে নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এই ঘটনায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। তবে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সমাবেশ করতে পারবে না, এমন মিথ ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এনসিপির উপর এমন হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এনসিপির উপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে হামলার প্রতিবাদে জামাত ইসলামীও ঢাকা সহ জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভের ডাক দিয়েছে। একই সাথে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। এদিকে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কাউকে ছাড় নয়, হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। সহিংসতায় অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে। সবুজ আলম, ইত্তেফাক। এই ইনোসেন্ট আন্দোলনের উপর যে বর্বরচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী এবং ছাত্রলীগ, এটি যেমন বাংলাদেশের মানুষকে, বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্র এটি তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। একটু আগে ব্রিফিংটি শেষ হয়েছে, আমি সেটা জানতে চেয়েছি যে বাংলাদেশের হাজার হাজার ছাত্রছাত্রীরা তাদের অধিকার আদায়ের জন্য যে দাবি করছে, সেখানে বর্বরচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ, এবং সেখানে তারা মেডিকেল কলেজে ঢুকেছে, সেখানে চিকিৎসা নেওয়ার জন্য, সেখানে গিয়ে পর্যন্ত তারা হামলা করেছে এবং শত শত ছাত্রছাত্রী সেখানে আহত হয়েছে, নিরপরাধ নিরস্ত্র, শুধু অধিকার প্রতিষ্ঠার জন্য, নিজের চাকুরি নিশ্চয়তা পাবার জন্য, মেধার নিশ্চয়তা পাবার জন্য, মেধার ভিত্তিতে মূল্যায়ন পাবার জন্য এই কাজটি করে তারা যেভাবে আক্রমণের শিকার হয়েছে, এটি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলছে তারা খুব ক্লোজলি মনিটর করছে, আপনারা একটু পরে এই রিপোর্টটি দেখতে পাবেন, তারা ক্লোজলি মনিটর করছে এবং তারা একটা নিন্দা জানিয়েছে, বলেছে যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন, তারা যে তাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটি অধিকার নিশ্চিত করতে হবে এবং তারা তাদের এই অধিকার আদায়ের প্রতি তারা সংহতি প্রকাশ করছে। স্টেট ডিপার্টমেন্টে জানিয়েছে তাদের কাছে তথ্য এসেছে 2 জন এ পর্যন্ত নিহত হয়েছেন এবং অন্য অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন এবং তারা এই ঘটনার তারা অবজার্ভ করছেন এবং তারা এই ঘটনাগুলি তারা নিন্দা জানিয়েছেন। সারা দেশে চলছিল এনসিপির মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি, কিন্তু হঠাৎ করেই গোপালগঞ্জের ক্ষেত্রে সেই কর্মসূচির ঘোষণা হয় মার্চ টু গোপালগঞ্জ হিসেবে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। নতুন করে আলোচনায় উঠে আসে গোপালগঞ্জের নাম। চারপাশে ছড়িয়ে পড়ে উত্তেজনা। গোপালগঞ্জে কর্মসূচি ঘিরে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির নানা শঙ্কা। তবুও গোপালগঞ্জের কর্মসূচিতে অনড় ছিলেন এনসিপি নেতারা। বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। ওসি ও ইউএনওর গাড়ি ভাঙচুরের পর দেওয়া হয় আগুন। ভাঙচুর করা হয় গোপালগঞ্জ পৌর পার্কে পূর্ব নির্ধারিত এনসিপির সমাবেশস্থলের চেয়ার ও মঞ্চ। এরপরও অনড় এনসিপি নেতারা বুকে সাহস নিয়ে পৌঁছান সমাবেশে। অগ্নিঝরা কণ্ঠে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করেন মুজিববাদ মুর্দাবাদ। কিন্তু বিপত্তি বাধে তাদের ফেরার সময়। স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা এনসিপি নেতাদের উপর হামলা শুরু করলে মুহূর্তেই তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। বিক্ষুব্ধ আওয়ামী লীগ ছাত্রলীগকে রুখতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছড়ে সেনাবাহিনী ও পুলিশ। সংঘর্ষে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ কর্মী দীপ্ত সাহা সহ অন্তত 4 জন নিহত এবং আহত হয়েছেন অনেকেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50-টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রথমে 144 ধারা জারি করলেও তাতে কোনো লাভ হয়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাজোয়াজানে তুলে ঘটনাস্থল থেকে পুলিশ সুপারের কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে গোপালগঞ্জে কারফিউ জারি করে জেলা প্রশাসন। পরে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় খুলনায় পৌঁছে রাতেই সংবাদ সম্মেলন করে প্রশাসনের বিরুদ্ধে অপর্যাপ্ত নিরাপত্তার অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন প্রশ্ন উঠেছে, অপর্যাপ্ত নিরাপত্তা ও মৃত্যু ঝুঁকি নিয়ে কেনই বা গোপালগঞ্জে ঢুকেছিলেন এনসিপি নেতারা? তবে কি তারা কোনো গোষ্ঠীর পাতা ফাঁদে পা দিয়ে আবেগের বশে গোপালগঞ্জে গিয়েছিলেন, নাকি তাদেরকে কেউ পাতা ফাঁদে পা দিতে গোপালগঞ্জে পাঠিয়েছিল? মঙ্গলবার দিবাগত গভীর রাতে এনসিপি নেতা সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে, এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে, কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। যে আমাদের কথা চিন্তা করেননি তার কথা আমাদের চিন্তা করার সময়
সময় নাই। আমরা এতটা বলদ না যে তার কথায় এখনো মানুষকে প্রতিপক্ষ বানাবো, আপনাদের মুখোমুখি দাঁড়াবো, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিব। আপনারা আপনাদের মতো প্রোগ্রাম করেন, চিন্তার কোনো কারণ নাই। গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট। কিন্তু ওই পোস্টে বার্তা পাঠানো ব্যক্তির নাম পরিচয় উল্লেখ করেননি সার্জিস আলম। অন্যদিকে বুধবার গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার পর এমনই ইঙ্গিত দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে তিনি তার পোস্টে এনসিপি নেতাদের ফাঁদে ফেলতে গোপালগঞ্জের দিকে ঠেলে দেওয়ার জন্য নাম প্রকাশ না করে একটি মহলকে দোষেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, দেশের সাহসী ছেলেদের যেই অশুভ শক্তি গোপালগঞ্জের দিকে ঠেলে দিয়ে আজ সামরিক বাহিনীর এপিসির নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করলো, এই অশুভ শক্তিকে ধিক্কার। তবে কি পাতাফাদের অংশ হিসেবে সার্জিসকে আশ্বাসজনক বার্তা পাঠিয়ে এনসিপি নেতাদের গোপালগঞ্জে ডেকে নিয়েছিল কোন একটি চক্র, নাকি পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাতে এনসিপি নেতাদের সুকৌশলে অনিরাপদ গোপালগঞ্জের দিকে ঠেলে দিয়েছিল বিশেষ কোনো মহল? সেই প্রশ্নটা থেকেই যায়। এদিকে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে রাতভর অভিযান চালিয়ে 20 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা জুড়ে চলছে কারফিউ ও যৌথ বাহিনীর অভিযান। যেন একদিনের ব্যবধানেই কোলাহল মুছে স্তব্ধ হয়ে গেছে গোপালগঞ্জ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে 16 জুলাই ব্যাপক সংঘর্ষ প্রত্যক্ষ করে দেশের মানুষ। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী। পুলিশ ও সেনা সদস্যদের গুলি করার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বাহিনীর কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ান অনেকে। ঘটনার একদিন পর 17 জুলাই নিজেদের অবস্থান পরিষ্কার করে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। আত্মরক্ষায় বল প্রয়োগ করতে সেনা সদস্যরা বাধ্য হয়েছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, একদল উচ্ছৃঙ্খল জনতা সদর উপজেলার পরিচালনা করে সন্ত্রাসী কর্মকাণ্ড। আইএসপিআর এর ফেসবুক থেকে আসা এই বিবৃতি পরে প্রকাশ করা হয় সেনাবাহিনীর ফেসবুকেও। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বানকৃত সমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা গত 16 জুলাই 2025 তারিখে সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অতঃপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জ এবং আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয়। সর্বোপরি আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসন কর্তৃক জারিকৃত কারফিউ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। 16 জুলাই সকাল হতে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। গোপালগঞ্জের প্রথমের 22 ঘন্টার কারফিউ, অর্থাৎ প্রথম দফার 22 ঘন্টার কারফিউ শেষে এখন কিন্তু দ্বিতীয় দফার 21 ঘন্টার কারফিউ চলছে। এর মধ্যে আগামীকাল
সকাল 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল রেখে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় দফার কারফিউ চলবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এও আসলে জেলা প্রশাসন থেকে, জেলা ম্যাজিস্ট্রেট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সন্ধ্যা 6টার পরবর্তী সময় যদি জানানো না হয় তাহলেও কারফিউ জারি থাকবে, অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেই কারফিউ বহাল থাকবে, এমনটাই কিন্তু আমাদেরকে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন। এবং দ্বিতীয় দফা কারফিউ ঘোষণা হয়ে যাবার পর কিন্তু গোপালগঞ্জের যে এলাকা, আমরা এখন প্রেস ক্লাবের সামনে রয়েছি, সেখানটায় কিন্তু আমরা সকালে দেখেছি যে টুকটাক গাড়ি ঘোড়া কিন্তু চলছিল, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু এখন কমে আসছে, খুবই অল্প সংখ্যক 1-2টা অটোরিকশা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমার দৃষ্টিসীমার মধ্যেই, যদিও ক্যামেরায় হয়তো সেটা দেখানো সম্ভব হচ্ছে না, আর্মির যে এপিসি সেটি দাঁড়ানো রয়েছে, সেখানে চেকিং চলছে, সেইগুলো কিন্তু আসলে রয়েছে। এবং সেটি কিন্তু আসলে বিকেল থেকেই বেড়েছে, যার কারণে এই বাড়ার পরে যখন চেকিং হওয়ার কথা শোনা যাচ্ছে তারপর থেকেই কিন্তু মানুষজনের চলাচল এবং যানবাহন চলাচল যে টুকটাক হচ্ছিল সেগুলোও কিন্তু অনেকটা কমে এসছে। তবে ওই কারফিউ শিথিলের মধ্যে কথা যেমনটা আসছে, তেমনি কারফিউ আবারও বাড়ানো হতে পারে কি না হতে পারে সেটা নিয়েও কথা হচ্ছে। এবং যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করার কথা রয়েছে সেটিও কিন্তু চলমান থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে অনেকেই নাকি আশপাশের জেলাগুলো থেকে, গোপালগঞ্জের আশপাশের জেলাগুলো থেকে এই সহিংসতার সময় এসেছে এবং তারা এখনও গোপালগঞ্জে অবস্থান করছে, সেরকম তথ্য কিন্তু তারা আসলে পেয়েছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং তাদেরকে খুঁজে বের করে আসলে তারা আটক করছেন এবং এখনও পর্যন্ত 20 থেকে 25 জন আটকের খবর আমরা পেয়েছি। এবং আটক যারা রয়েছেন তাদেরকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এর বাইরেও আরও আটক হতে পারেন, সেই জায়গা থেকে নিশ্চিত করে তাদেরকে আটক বা গ্রেফতারের ব্যাপারে মামলা করে আসলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জের সবশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় এত বড় সহিংসতার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সংঘাতের ঘটনা দুঃখজনক বললেও আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেই বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের দিনভর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় 4 জনের মৃত্যু হয়, এ পর্যন্ত গ্রেপ্তার হয় বেশ কয়েকজন। গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে, 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। এদিকে গোপালগঞ্জে সংঘাতের ঘটনাকে দুঃখজনক বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। গোপালগঞ্জে যে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, কাউকে ছাড় দেওয়ার এরকম তো না, কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। শুনেন, মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। আপনারা 1 সপ্তাহ টিকতে পারবেন না, আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাদের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে। আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ। আগে ঘোষণা দেওয়া হবে শহর ছাড়েন, 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর, সব সরকারি কর্মচারীদের উইথড্র করা হবে। পারবেন 7 দিন টিকতে? প্রফেসর ইউনূসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে, আবার 1 মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে। তাইলে
বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না? আর আজকে বিএনপির কর্মীরা উল্লাস করছে আওয়ামী লীগের মতোই যে এনসিপি মার খেয়েছে। আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইনরা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো, এটা কোনো হ্যাডম হইলো? হ্যাডম নিয়ে হাঙ্কের সাথে ফাইট করতে আসে এনসিপি, বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম নিয়ে। আচ্ছা, খুব ভালো। 2023 সালের 28 অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ, সাউন্ড গ্রেডের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালা গেছে। মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি না। গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে। সমাবেশ তখনও শুরুই হয়নি, ওরা পৌঁছায়নি। সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে। সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ। শুনেন, এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে বেকুব, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো? বাকশালীদের অধ্যত্ত আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করা। লোহা গরম হওয়ার পিনাকির শপথ মিস হয় না। যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসলে কি, বাকশাল আসলে কি? একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা 16 বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুমখুনের রাষ্ট্র বানাইছিল। 1 বছর হয় নাই হাজার হাজার ছাত্ররা মারলো পাখির মতো গুলি কেরা। আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিছিল। তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই, আর বাকিগুলো গোপালগঞ্জে যায় ঢুকেছে। রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন, এটা স্বাভাবিক। গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে, আওয়ামী মনোভাবাপন্ন মানুষ থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না। প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল ভাঙবে, এটা কি মগের মূল্য? কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই? আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীনতা চাইছি, রাজনীতির স্বাধীনতা চাইছি। হাসিনা এটা করতে দেয়নি, তো গোপালগঞ্জে কি এখন হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না? বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই? এই বিএনপি যখন 2024-এর 14 সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে 3 জন বিএনপির নেতাকর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা। আর আজকে বিএনপির কর্মীরা উল্লাস করছে আওয়ামী লীগের মতোই যে এনসিপি মার খাইছে, দাওয়া খাইছে, উল্লাস করছে। হ্যাঁ, কি বেকুবের বেকুব রে। তো বিএনপি পরে প্রোগ্রাম করলো তখন কোনো হইল না কেন? কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই। তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না? কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না? কেন কচু খেতে ট্রিগার্ড হইল না? কেন আগে থেকে আওয়ামী লীগের চ্যালেঞ্জ করে দিতে থাকলো? প্রশ্নটা এখানে। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই, কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারা ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই। তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না, ঢুকলেও বাইরে হতে পারবে না। এইটা ছিল মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য, আর্মির কর্তব্য। এনসিপি মারপিট করতে যায় নাই, সভা করতে গেছে, রাজনৈতিক সভা। এনসিপির হাতে অস্ত্র ছিল না, আমরা সবাই দেখছি। তারা খালি হাতে গেছে, পুলিশ আর্মি নিরাপত্তা দিচ্ছে, তাদের পেশাগত কাজ করছে। পুলিশ আর্মি কাজটা করছে রক্তপাতহীন ভাবে, কোনো প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল। এটাই বিজয়, হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয় এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায়, নিরাপদে ফিরেও আসা যায়, কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই। তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক। এইগুলাই ছোট ছোট বিজয়। আর গোপালগঞ্জের জনগণ নামে নাই, নাম ছিল বাকশালী গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না, সেটাও তো দেখলেন। এখন বলবেন কই 4 জন তো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল, বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে, এমনকি জেলখানা আক্রমণ করেছে। ক্যাজুয়ালিটি হয়েছে তারা ফিরে আসার পরে। আরো অনেককে চিনবার পারলাম এই সুযোগে, যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা, যেমন প্রথম আলো, জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে। এই লোকের পরিচয় তারা জানে না। মতি মাহফুজুরকে এমনি আমি থাপড়াইতে চাই, জাউরার জীবনে ভালো হবে না। এখন আবার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে, ওরে আমার ওরে ওর মানবাধিকারও বুঝে। মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন, জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন। ওই সারাক্ষণ করে ধান্দাবাজি, জানেন কই কোথায় কি টাকা কামানো যায় তার ধান্দা করে। টাকা কামানো খারাপ কিছু না, কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে। একটা এক্সাম্পল দিই, ওই যে মুস্তাক মারা গেল না, রিমান্ডে নিছিল, তার সাথে কিশোরকে ধরেছিল। কেন ধরেছিল জানেন? নাফিস শরাফতের একটা কার্টুন আঁকিছিল কিশোর, এই আইডিয়া সামির প্রকাশ করেছিল। আই এম বাংলাদেশিতে সামি ওইটার অ্যাডমিন, সে নিজেই কইছে যে দেখেন সেই পেজ সেই চালাইতো। সেই নাফিস শরাফত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করে পিটায়। মুস্তাককে এতই পিটাইছিল যে সে প্যান্টে হাগে দিছিল। তারপর তো মুস্তাক মরে গেল। সেই নাফিস শরাফতের একটা কাজের জন্য এই সামি তদবির করছে মন্ত্রণালয়, কাজ দেয় না এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিছে, তার নামে রিপোর্ট করাইছে যে আমার কমরেডকে মাইরা ফেলাইলো, তার জন্য তদবির। সি রে সামি সি। আমি এটা শুনে বাকরুদ্ধ। একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেঁচে দেওয়া যায়? মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে। আমি যে ওরা অপছন্দ করি এমনি না, ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিছু নাই। ওর সঙ্গে যখন কথা হয়েছে তখন আমি বলছিলাম যে আপনি মোটা আজিজের না, সেটা আমাদের জন্য ভালো হয়েছে, কিন্তু আপনার একটা বস্তু ক্ষতি হয়েছে। আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে, অনুতাপ আসবে, আজ না হোক কাল আসবে, কাল না হোক পরশু আসবে, নয়তো মরার আগে আসবে। আপনার মনে হবে একজন মানুষ আপনার বিশ্বাস করেছিল, সে খারাপ মানুষ তাতে সন্দেহ না, কিন্তু বিশ্বাস করছিল আপনাকে। সে বিশ্বাস, ট্রাস্ট আপনি ভাঙছেন। ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না। আর এই কচুকে দেখে বুঝলাম ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না, তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না, সেটা টের পাইতে শুরু করবে। এখনই ও টের পাবে। বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না। আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করেই যাবো। মানুষ জানবে একজন অতিশয় ভালো মানুষ আছে দুনিয়ায়, সে ভালো কাজ করে,
সে ভালো ছেলে, সন্ধ্যায় হাত মুখ দিয়ে পড়তে বসে, আর দেখে কোটি কোটি ধান্দা করা যায়, কোটি কোটি চান্দা আদায় করা যায়, কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি। যাই হোক, অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়াইছিল, এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল? আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি। আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি, কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায়, তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে। আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে, যেটা তার ডোমেনের মধ্যে না। সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে। সার্বভৌম ক্ষমতা জনগণের, সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া। ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল। এনসিপি ছাত্ররা আমরা আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে এটার বিরোধিতা করছি, ভবিষ্যতেও করবো যদি আবার চেষ্টা করে। আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি। আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে, আমাকে সেবা দেওয়া তার কর্তব্য। আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই, বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা। আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই, এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই। আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইনরা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো, এটা কোনো হ্যাডম হইলো? হ্যাডম নিয়ে হাঙ্কের সাথে ফাইট করতে আসে, এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম নিয়া। আচ্ছা, খুব ভালো। 2023 সালের 28 অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ, সাউন্ড রেডারের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালা গেছে। মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াতে পারি নাই। মাঠ ফাঁকা, নেতারা শুধু না লাখ লাখ লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি। অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না, এটা সবার মনে রেখে ট্রল করা উচিত। এই ছেলেদের অসীম সাহসের কারণে গত বছরের 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল। এই ছেলেগুলো তখন রুখে দাঁড়ালে আজও হাসিনা মসনদে থাকতো, খালেদা জিয়া আজকাল জেলে থাকতেন, আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন, কেউ কেউ মারাও যেতেন ক্রস ফায়ারে। আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছে লাগতে? আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিচ্ছে, তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে। আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন। এখন আমি বুঝতে পারি যে কেন মির্জা ফখরুল মাঝে মাঝে মেজাজ হারায় ফেলে, কেন বক্তৃতা দিতে যায় ধমকাধমকি করেন, থাপ্পড় টাপ্পড় মারেন। তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন। ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখেছে। হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে, বক্তৃতা করছে, মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ। এইবার আসেন গোপালগঞ্জের আলোচনায়। কেন গোপালগঞ্জে যাওয়াটা জরুরি, দখল নেওয়াটা জরুরি? আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এটা আমাদের বিজয় দিবস। আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে। তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে, যায়নি। বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে, এরই নর্মাল। ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত, এখনকার বাংলাদেশে পলিটিক্স করে, কিন্তু তারে বাংলাদেশ মাইনে পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই করে। তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোন কোন এলাকা পাকিস্তানপন্থীদের আওতায় ছিল। ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে। যেমন ধরেন মিরপুর, 1972 সালে 30 জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলে ছিল পাকিস্তানপন্থীদের। ওইটা মুক্ত করতে গিয়ে জহির রায়হান মারা যান। নারিন্দা, নারায়ণগঞ্জ, শিয়া মসজিদ, মোহাম্মদপুর, খুলনা, পুরান ঢাকা, রূপসা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, চিটাগাং পোর্ট, এইসব জায়গা 16 ডিসেম্বরে মুক্ত হয় নাই, পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে। ঠিক এইভাবে 2024 সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে, আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে, মুজিববাদ পরাজিত হয়েছে। কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না, এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পার্ট ভাবতো। দেশের মানুষের বিক্ষোভের তোরে ইন্ডিয়ান আর্মিরা দেখতেও তাদের আটকায় নাই, পাইকারি খুন করছে, দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে, সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে। তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল। তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ, বাকশাল, আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্স করতে পারবে না, তারা বাংলাদেশি মানে না। কিন্তু 71-এর মিরপুরের মতোই 24-এও গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদ পরাজিত হয়নি। সেই জন্য হাসনাত আব্দুল্লাহ গোপালগঞ্জে দ্বারা মুজিববাদ, মুর্দাবাদ, এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে। আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো, আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট, ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাকেন না, আর মদত দিয়েন না। সারেন্ডার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে। পরাজয় মাইনা নিতে বলেন, মাইনে নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহেরবানি করিয়া। আর এটা যদি না করতে চান, গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না, আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাদের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে। আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ। আগে ঘোষণা দেওয়া হবে, শহর ছাড়েন, 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর, সব সরকারি কর্মচারীদের উইথড্র করা হবে। পারবেন 7 দিন টিকতে? প্রফেসর ইউনূসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে। আবার 1 মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে, যদি আপোষে সারেন্ডার না করে তাইলে। বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। শুনেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী, গোপালগঞ্জ ছেলের নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এইটা বাস্তবায়ন করতে হবে। এর জন্য 2টা কাজ করা যায়। এক, গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায়, বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নিয়ে যায়, নাম বদলে দেওয়া যায়। গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না। 2 নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশন, রোড কানেক্টিভিটি এবং হিস্ট্রিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া, গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, 1 নম্বর, কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নড়াইলের সাথে যুক্ত করে দেওয়া যায়, মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায়, কোটালীপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায়, আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায়।
তো এতে একটা জেলা কমে যাবে। তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোনো একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা 64 রাখা যায়। এখন সময় আসছে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের। গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না, একটা দমন পীড়নের দুর্গ হিসাবে, বাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে। টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না। এটা বাংলাদেশ নামের জাতির অংশ। এই জাতির মালিক জনগণ, কোনো পরিবার না। 1972 সালে যেমন মিরপুর জমাত পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল, জনতার বিজয়, সে তেমনি 2025 সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদের ছত্রবেশী ফ্যাসিবাদের দুর্গ। 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় মতাদর্শের গুদামে পরিণত করতে চায়। গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না, এটা ভবিষ্যতের জন্য বার্তা। আর কোনো জেলাকে পরিবর্তনের দুর্গ করা যাবে না। যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে সরাই দিতে হবে। এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না। মুজিববাদ না, বাংলাদেশ জিন্দাবাদ। বাকশাল না, গণতন্ত্র জিন্দাবাদ। টুঙ্গিপাড়া না, সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। আমরা চলছি, আমরা চলা শুরু করছি, আর থামবো না। এবার শুধু ঢাকাই না, আবার হবে মার্চ টু গোপালগঞ্জ। যদি না মানে আপোষে, তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব। তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই দেখেছেন ভিডিও দেখে আশা করি অনেক তথ্য জানতে পারছেন। বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলতেছে, রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে সারা দেশে, সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিস্তারিত। এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকজনের বক্তব্য শুনেছেন। তাদের বক্তব্যগুলো প্রসঙ্গে বা তাদের বক্তব্যগুলো নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।